নিফটি ফিফটি ডাউন 24,600 নিচে মার্কেট রয়েছে এই মুহূর্তে এবং 63-65 পয়েন্টের মতো মার্কেট নিচে এসেছে। নিফটিতে আজকে এই পতনটা এলো কেন? এটাকে আমরা বুঝবো এবং তারপর আমরা নিফটির অ্যানালিসিসে যাবো এবং বোঝার চেষ্টা করব। দেখুন, ক্রুড অয়েল কিন্তু উপরের দিকে উঠে গেছে। ব্যাংকিং স্টক কিন্তু আপনাদেরকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, অর্থাৎ ফিন নিফটি। তো এই সমস্ত ঘটনাগুলো কেন হলো সেটা আমরা প্রথম বোঝার চেষ্টা করব। তো আমরা ৩টে বড় নিউজের দিকে নজর রাখবো। ১ নাম্বার হচ্ছে আরবিআই আবার একটা ড্রাফট প্রপোজাল দিয়েছে। কাদেরকে নিয়ে? এনবিএফসিকে নিয়ে। এনবিএফসি মানে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজদেরকে নিয়ে, এবং তাদের একটা রিভিলিং ক্রেডিট এবং ফ্লেক্সিবল লোন প্রোডাক্টগুলির উপরে একটা কড়াকড়ি করে একটা ড্রাফট তৈরি করেছে, যার জন্য বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভের মতো বড় হেভি কোম্পানিগুলো, যারা এই এনবিএফসি কোম্পানি, তাদের উপরে লোড বেড়েছে এবং তারা কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে এবং তারা নিচের দিকে এসেছে। আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে আজকে ফিন নিফটি হচ্ছে একদম ফকিরের মতো করে সে মোটামুটিভাবে 1.48% নিচে সে নেমেছে। তাহলে এটা গেল প্রথম নিউজ। ১ নাম্বার যে কিন্তু মার্কেটকে ড্র্যাগ করছে। সুতরাং অনেকেই কিন্তু বলাবলি করছে যে এর ফলে কি আমাদের বড় পতনও কি ঘটতে পারে? আমরা জানি না। যদি অ্যা আমাদের বাজাজ ফিনসার্ভের বা বাজাজ ফিন্যান্সের মতো স্টকে যদি প্রেশার পড়ে, তাহলে হয়তো অনেক কিছুই ঘটনা ঘটতে পারে। তো চলুন, স্মার্ট মানিরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, প্রফিট বুকিং করছেন এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেশার এসছে। আমরা এই বিষয়ে যদি পারি তাহলে বড় ভিডিও করব, কিন্তু আপাতত এই কারণটি যথেষ্ট। ২য় নাম্বার, আবার সেই স্ট্রেইট অফ হরমুজ, যেটাকে নিয়ে আবার একটা উত্তেজনা চলছে। তারা আবার নিষেধাজ্ঞা জারি করবে, হ্যাঁ? তেলের উপরে, কিছু দেশের উপরে, এরকম ধরনের একটা খবর আসছে, যার জেরে কিন্তু কি হয়েছে না, তেলের দাম বাড়ছে। আর ক্রুড অয়েলের দাম যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই ভারতীয় মার্কেটের উপরে চাপ আসবে। সুতরাং চাপ এসেছে এবং তার জন্য একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর ৩ নাম্বার যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ইউএসকে নিয়ে। ইউএসএ দেখুন, মার্কেট যদি আপনি দেখেন আমাদের NASDAQ-কে, ডাও জোন্সকে দেখেন, তাহলে ডাও জোন্স দেখবেন যে 464 পয়েন্ট কিন্তু ডাউনে রয়েছে। কেন? কারণ দেখুন, অলরেডি সে মার্কেট হাই, অল টাইম হাই বা একটা সে দিয়েছে। মার্কেট হাই দেবার পর সেখানে কিন্তু এনার্জি প্রেশার বলুন, সেখানে বলুন তেলের ঘাটতি বলুন, অর্থাৎ এই সমস্ত কিন্তু চাপও কিন্তু আমেরিকার উপর আছে। সুতরাং রিস্কি অ্যাসেটে ইউএসের যারা বড়, বড় ইনভেস্টর, তারা কিন্তু আর টাকা রাখতে চাইছেন না। সেখান থেকে তারা প্রফিট বুকিং করছেন এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। যদি সেটা করে থাকেন তাহলে ইউএস মার্কেটের উপরে চাপ পড়ছে। এই ৩ ডামাডোলের কারণে আমাদের মার্কেটও কিন্তু ডামাডোল রয়েছে। আজকে যদি আমরা দেখি তাহলে কিছুটা টেনে যারা তুলেছে, যারা দুদিন থেকে একটা বুলিশ ভাব নিয়েছিল, কালকে একটু ডাউন ছিল, অটো সেক্টর বলুন, আইটি সেক্টর বলুন, এরা কিন্তু ডিফেন্স সেক্টর বলুন, এবং আপনি বলতে পারেন যে পিএসইউ ব্যাংক এখনও টানছে। তো এরা কিন্তু কি করছে? এরা কিন্তু মার্কেটকে যথেষ্ট পরিমাণে উপরে উঠেছিল এবং এরাই যেটুকু পরিমাণ রক্ষা করেছে এরা। তাই চলুন এবার এক করে দেখার চেষ্টা করি। প্রথম আমরা দেখব ডেইলি ক্যান্ডেলে। ডেইলি ক্যান্ডেলে এই জায়গাটা দেখিয়েই আপনাকে আগের দিন আমি বলেছিলাম যে মার্কেট এই রেঞ্জের মধ্যে আমাদের আবদ্ধ এবং উপরের দিকে আর নিচের দিকের রেঞ্জ ছিল আমাদের 24,700, তার উপরে না গেলে আমরা ভাববো না, এবং 24,500 তার নিচে গেলেও আমরা বড় ফল এসেছে বা মার্কেট বড় বেয়ারিশ তা কিন্তু বলব না। আজকের সেন্টিমেন্ট কিন্তু বেয়ারিশই। কিন্তু আপনারা দেখুন যে এই দুটো রেঞ্জের পরে যারা ইন্ট্রাডে করতে গিয়েছেন, মার্কেট খুলেছে কোথায়? মার্কেট খুলেছে একদম নিচে। তাহলে আমাদের সাপোর্ট লেভেলের কাছে খুলেছে। তাহলে এখানে যখন সাপোর্ট নিচ্ছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সে তখন উপরের দিকে যাবে। যে রেঞ্জে তাকিয়ে দেখুন, আমাদের উপরের এখানে যখন দাগটা দিয়ে রেখেছি, তখন এখানে কে রয়েছে? যদি প্রাইস নিচে থেকে উপরের দিকে যায় তাহলে এটি কী হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং রেজিস্ট্যান্সের সেল, এটা তো প্রাইমারি রুল। সুতরাং সেখানে ধাক্কা খেয়ে মার্কেট এখন সাস্টেন করার চেষ্টা করছে এই জায়গাটাতে। দেখা যাক মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করে। মার্কেট কি এখানে খোলে কিনা, বা মার্কেট এর উপরে খোলে কিনা, না এখানে দুদিন সময় কাটাই, আমরা দেখব। কিন্তু এই যে রেঞ্জটার মধ্যে থেকে বাইরে অন্ততপক্ষে গেছে এবং আমাদের ইনভেস্টররা এখানে একটু সাস্টেন করার চেষ্টা করেছে। আমরা দেখব যে এই লেভেলটাকে ভেঙে সে নিচে চলে যায় কিনা, আমরা কড়া নজর রাখব। এখানে ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি এবার গল্পটাকে দেখেন তাহলে কেমন দেখবেন না, টানা দুদিন যেমন হয়েছে, তৃতীয় দিন কিন্তু একটা সাস্টেন করছিল। আমরা কি বলছিলাম? তৃতীয় দিন আমরা সাস্টেন করছিল এবং একটা রেঞ্জ বাউন্ড মার্কেটকে আমরা দেখেছি। মার্কেট খুললো কোথায়? মার্কেট খুললো এখানে। নিচে আমাদের জোন আছে, এটা সাপোর্ট জোন, সাপোর্ট থেকে নিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে। তাহলে এটা কি গো?
রেজিস্ট্যান্স। আমি একটু আগে আপনাদেরকে বললাম রেজিস্ট্যান্সের সেল, এটা তো আমাদের প্রাইমারি ডিউটি। তাহলে রেজিস্ট্যান্সে কিন্তু পারফেক্টলি সেল করলাম। দেখুন ১ ঘন্টা টাইম ফ্রেমে সারা দিনটাই কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে থেকেছে। এখন এটি কিন্তু আপনার আমার তৈরির একটা ক্যান্ডেলের নয়। সুতরাং মার্কেট যখন নিচের দিক থেকে উপরে যাচ্ছে, এতটা ক্যান্ডেলে তাকে ভাঙতে পারেনি এবং শেষ পর্যন্ত ভেঙেছে। সুতরাং সেলাররা কিন্তু এই রিজিয়নকে অত সহজে ছাড়বে না। সুতরাং অন্ততপক্ষে প্রথমবার যখন গেল, তখন এখান থেকে একটা রিজেকশন অর্থাৎ নিচের দিকে আসবে এমন ধরনের ঘটনা ঘটবে এবং সেই ঘটনাটাই ঘটেছে। অর্থাৎ এই লেভেল থেকে মার্কেট একদিন পড়লো, এই লেভেল থেকে দুদিন পড়লো। তৃতীয় দিনে সে সাস্টেন করার চেষ্টা করলো, কিন্তু চতুর্থ দিন গল্পটাকে কমপ্লিট করলো। ঘটনাটা সেম করলো, কিন্তু ঘটনাটাকে আপনাকে একটু ঘুরিয়ে করলো। তো আপনি তাকিয়ে দেখুন, এখানে কিন্তু আর একটা ঘটনা ঘটছে। যদি আপনি তাকিয়ে দেখেন যে এই নাম্বার 1 লো, নাম্বার 2 লো এবং নাম্বার 3 লো। একই রিজিয়ন থেকে যদি সেলার দিকে মনে করেন যে এই পর্যন্ত নামালো, দ্বিতীয় নাম্বার সেলার এই পর্যন্ত নামালো, তৃতীয় নাম্বার সেলার এই পর্যন্ত নামাচ্ছে, সেলারদের ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, লোগুলোকে উপর দিকে তুলছে। এখন লোগুলোকে তুললেই যে আমাদের বিরাট উদ্ধার হইবে তা না। আমাদের হতে পারে যে ধরনের ঘটনা ঘটেছে, মার্কেট যদি এখানে খোলে, এখানে উপরে আসবে, এটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপরে নিচের দিকে নামার চান্স কিন্তু তার আছে। তো ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারি, আমরা যদি আরও ট্রেন্ড লাইন করতে পারি এভাবে করতে পারি। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে যে পরিমাণ গতি আমরা একটা দেখছি উপরের দিকে, তাতে কিন্তু তার উপরের দিকে একটা চান্সের নেবে। মার্কেট কোথায় খুলছে আপনি তার উপরে নজর করুন। যদি এর লেভেলেও নিচে অর্থাৎ ২৪,৫০০ নিচে মার্কেট চলে আসে, তাহলে আপনার কিছু করণীয় নেই। তখন আপনাকে হজম করতে হবে, মানে নিচের দিকে যাওয়াটা। তো চলুন একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। ১৫ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন, তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন দেখেছিলাম যেখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি ছিল যার উচ্চতা অনেকটা উপরে, কিন্তু সেরকম ঘটনা কীরকম দেখাচ্ছে না। আমাদের কি করলো, মার্কেট নিচে এসে যায়। কিন্তু ইতিহাসকে খুলে দেখবেন যে সিধে একটা জায়গাতে খুলে একদম উপর দিকে আপনাকে যে ২৫,১৩৩ এর লেভেলে চলে গেছে, এমন খুব কম কিন্তু হবে। আপনাকে একটু খেলিয়ে তারপর নিয়ে যাবে। তো যাই হোক, সেটা যেতেও পারে, না যেতে পারে। আমরা লেভেল অনুযায়ী কাজ করব। আমরা যদি আমাদের টানা লেভেলগুলোকে দেখি, তাহলে দেখব যে এখান থেকে ধাক্কা খেয়েছিল, মার্কেট নিচে এসেছে, সাপোর্ট নিচে আবার গিয়েছে। দেখুন বারে একটা লেভেলে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল। সেই লেভেলেই কিন্তু সে কী করলো, নিচের দিক থেকে যখন গেল রেজিস্ট্যান্স ফেস করলো এবং তারপর একদম পারফেক্ট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ধরে হায়ার লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করতে সে নিচের দিকে নেমে গেল। কিন্তু শেষ মুহূর্তে যদি আপনি একটি ট্রেন্ড লাইনকে টানেন, তাহলে দেখবেন যে সে কিন্তু সেটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, যদিও আমাদের এখানে একটি লেভেল রয়েছে। তো ঠিক আছে, মার্কেট কি তার উপরে ক্লোজ করে উপরে খোলে কিনা? খুললে পরে এই লেভেলটি আপনার কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্টে পরিণত হবে যদি উপরে খোলে। কারণ তাকিয়ে দেখুন, এই জায়গাটা তখন কিন্তু সাপোর্টে তৈরি হবে এবং ধীরে ধীরে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। প্রথমবার ধাক্কা খাবে সে এই রেঞ্জে ৬২০, ৬৪০ এবং তারপর সেটা পেরোলে পরে ৬৬০, ৬৭০ এবং তাকে পেরোলে সবে উপর দিকে যাবে, নচেৎ যাবে না। তো এখানেও কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, আপনি করতেই পারেন একটা ফলিং এজ, আপনি করতেই পারেন একটা মোটামুটিভাবে একটা ডাবল বটম, সেখানে কিন্তু তৈরি হওয়ার একটা তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু উপরের দিকে মুভ করার চেষ্টা করতে পারে। আপনি একটুখানি যদি ছবিটাকে আমি বড় করে দিচ্ছি, যাতে আপনারা দেখতে পান একটা জিনিস, ছোট জায়গাতে নিয়ে আসছি এবং এটাকে বন্ধ করছি। তাহলে দেখুন তো যে এই ছোট্ট জায়গার মধ্যে ভালো করে তাকিয়ে দেখুন যে কী ধরনের ঘটনা ঘটতে চলেছে। তাকে দেখুন এখান থেকে একটা মোমেন্টাম এসেছে। কাছাকাছি জায়গায় এখান থেকেও একটি মোমেন্টাম এসেছে এবং আপনারা যদি মোটামুটিভাবে দাগ দেন, তাহলে এখান থেকেও একটা মোমেন্টাম এসছে। তাহলে যে রেঞ্জে রয়েছে তার নিচে থেকেও এসেছে, কিন্তু এই রেঞ্জ থেকে একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে একটা সাপোর্ট পাবার চেষ্টা করছে। এখন এটি ভেঙে গেলে পরেও এখান থেকেও কিন্তু সে সাপোর্ট নিতে পারে এবং আরও নিচে 450 পর্যন্ত কিন্তু সে সাপোর্ট নিতে পারে। উপরের দিকে যেমন আমরা দেখলাম যে বারে এই রিজিয়ন থেকে বারে ধাক্কা খেয়ে সে ফিরছে, তাহলে আপনার কাছে একটা চিত্র কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার হলো যে 24,700 উপরে আমি যেমনটি বলেছি তার উপরে গেলে পরে একটা রেঞ্জ হচ্ছে, আমরা 24,450 নিচে গেলে একটা রেঞ্জ হচ্ছে, এর নিচে ইমিডিয়েট গেলে পরে এই সাপোর্টটি যদি ভেঙে দেয়, তাহলে আমরা নিচে পর্যন্ত আশা করতে পারি, 50-60 পর্যন্ত আশা করতে পারি এবং তার নিচে গেলে যখন দেখব, যদি নিচের দিকে আসে, এখান থেকে কোন সাপোর্ট নিচে একটুখানি যদি বাড়ান, তাহলে দেখবেন যে মার্কেট একটা সময় এর উপর থেকে আর যেতে পারেনি। তাহলে এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট লেভেল। তাহলে এই লেভেলটি ইম্পর্ট্যান্ট লেভেল, 450 লেভেলটি আপনারা তাকিয়ে দেখব
যে সেই লেভেলটাকে সে সমীহ করছে কি করছে না, একটা ট্রেন্ড লাইনকে এইভাবে টেনে রেখে দিয়ে। চলুন এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি যে 5 মিনিটে কি গল্পটা। তো 5 মিনিটে তাকিয়ে দেখুন একটা প্রথমে দারুণ বুলিশ মুভমেন্ট হলো। আপনার কাছে যদি আপনি নিয়মিতভাবে এই লেভেলগুলোকে দেখে থাকেন এবং আপনার কাছে এই লেভেলটি আছে, এই লেভেলটি আঁকা আছে, মার্কেট খুললো এখানে নিচের দিকে আসছে, আপনার মনের মধ্যে ১ম কি আসবে? আপনার মনের মধ্যে ১ম আসা উচিত যে এটি কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া। এখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিতে পারে। সাপোর্ট তো নিয়েছে এবং উপর থেকে গিয়েছে, এখানে কি ফেস করেছে? রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তারপর মার্কেট নিচের দিকে এসেছে। ধীরে প্রপার এই যে এখানে যে গল্পটা চালু হয়েছিল এখান থেকে সেই গল্পটা অনুযায়ী সে কিন্তু নিচের দিকে নামছে ধীরে এবং আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। যে মুহূর্তে এই ট্রেন্ড লাইনটিকে দেখলেন, এই ট্রেন্ড লাইনটিকে ব্রেক করল এবং তারপর রিটেস্ট করলো এবং তারপর যাওয়ার চেষ্টা করছে। দেখুন লোটাকে ধীরে তোলার চেষ্টা করছে এবং এখানে একটা পজিটিভ একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা চলছে। তৈরি হয়ে গেছে তা না। মোটামুটিভাবে যদি আমাকে বলেন যে মোটামুটি এই রেঞ্জের সাপেক্ষে আমি যতক্ষণ পর্যন্ত না এই রেঞ্জের উপরে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বুলিশ বলতে পারি না এবং এখানেও যে চরম বুলিশ বলব তা না। এখানে আমি ৬০ পয়েন্ট বা ৭০ পয়েন্টের একটা মুভকে মনে করতে পারি যে উপরের দিকে যেতে পারে। লাইভ মার্কেটে যদিও লাইভ মার্কেটে সুযোগ না দিয়ে উপরে খোলে, নিচে খোলে, এখানে খোলে তার কথা বাদ দেন। কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম তীব্র আছে। সেই মোমেন্টামটাকে সারাদিন খেয়েছে। তো এই গেল মোটামুটিভাবে নিফটির অ্যানালিসিস। আশা করি আপনাদের নিফটি পতনের কারণ এবং নিফটি অ্যানালিসিসগুলো ভালো লাগলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করুন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।